হেলমেটের ভেতর কিভাবে যে ঢুকে যাচ্ছে পোকা কোনো বুঝতে পারছি না। একবার এই কানে একবার এই কানে একবার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। পুরো সমুদ্রের ধারে চলে এলাম। মুঘল আমলের জিনিসপত্র, কারণ এই ডিজাইনটা মুঘল আমলেই হয়েছে। ये हमारे भाई साहब मिले जो सुमित जी है जो वेस्ट बंगाल से, इनकी एक्टिविटी देख के मन खुश हो गया। এখানকার মেন গেটটি গৌমুখী শৈলীর। এই শৈলীতে নির্মিত গেটগুলি একটা নির্দিষ্ট কোণ থেকে না দেখলে বোঝাই যায় না যে এখানে কোনো গেট আছে, কি যাতে শত্রুকে সহজে বোকা বানানো যায়। পেট পূজা হয়েছে, একটু আগে গাড়ি পেট পূজা করলাম, এখন আমরা পেট পূজা করলাম নিরামিষ। ভালো খেলাম, টেস্ট ছিল খাবারে, পেটটাও ভরেছে, রুটিগুলো বড় বড়। এবার দেখি কতদূর আবার এগাতে পারি। কি পড়ে আছে কোন রাস্তায়, গোল 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 গোল, অনেক জায়গায় দেখলাম। ওদের কোনো একটা ফল হবে। চলতে চলতে হঠাৎ এসে পড়লাম এই প্রাচীন ভবনটির সামনে। পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের একটি নীল বোর্ড লাগানো আছে ঠিকই, কিন্তু ভবনটি কার, কত সালে তৈরি এসব কিছুই লেখা নেই। ভবনটির পরিচিতি সম্পর্কে কোনো কিছুই লেখা নেই। প্রথমে ভেবেছিলাম এটি একটি মসজিদ, তারপর একটু ভালো করে দেখে মনে হলো যে এটা কাছারি বাড়ি বা পুরনো দিনের কোনো অভিজাত নাগরিকের বসত বাড়ি হতে পারে। একটু ঘুরে দেখলাম, কিন্তু এর পরিচিতিটা জানতে পারলে খুব ভালো হতো। যদি আপনারা কেউ এটাকে চিনতে পারেন যে এই ভবনটি কিসের বা এর ইতিহাস সম্পর্কে কোনো খবর দিতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগবে, সমৃদ্ধ হব, আমিও জানতে পারবো। অনেক পুরোনো দিনের। এটা ঠিক মসজিদ না, হ্যাঁ কারোর বাড়ি ফাড়ি হবে, বুঝলে। মুঘল আমলের মাল, মুঘল আমলের জিনিসপত্র, কারণ এই ডিজাইনটা মুঘল আমলেই হয়েছে। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এগিয়ে চললাম সামনের দিকে এবং যথারীতি রাস্তা ভুল করে জেটির বদলে পৌঁছে গেলাম পোর্ট এরিয়াতে, বন্দর অঞ্চলে। তারপর আবার সেখান থেকে লোকজনকে জিজ্ঞাসা করে সঠিক পথ নির্দেশ নিয়ে এগিয়ে গেলাম জেটির দিকে। পৌঁছে দেখি জেটিতে টিকিট দেওয়ার যে কাউন্টার সেটা বন্ধ। যতক্ষণে উল্টো দিক থেকে ভেসেল আসবে তারপরে আর কি টিকিট দেওয়া শুরু হবে। খা রোদের মধ্যে দাঁড়িয়ে রইলাম, কোথাও এক ফোঁটা ছায়া নেই, বেশ ক্লান্ত লাগছিল। আমরা যে রাস্তা দিয়ে এলাম, রাস্তায় সিনিক বিউটি আছে, চড়াই উতরেই আছে, কিন্তু বড্ড পোকা পোকা এখানে হাতে লেগে বেরিয়ে গেছে, ছড়ে ছড়ে গেছে, এখানটা লেগেছে, বেরিয়ে গেছে, ছড়ে ছড়ে গেছে। সুমিতের কানের পেছনে তো লেগে র্যাশ বেরিয়ে গেছে, ওখানে স্যানিটাইজার দিয়েছি, আমি এখন এখানে স্যানিটাইজার দেবো। ছোটো ছোটো পোকা দেখা যাচ্ছে না, কিন্তু লাগছে, অনুভব করা যাচ্ছে, এবং হেলমেটের মধ্যে যে টক 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 করে লাগছে সেটাও বুঝতে পারছি। আর হেলমেটের ভেতর কীভাবে যে ঢুকে যাচ্ছে পোকা কোনো বুঝতে পারছি না। একবার এই কানে একবার এই কানে একবার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, খুব বাজে লেগেছে এটা। আবার ফেরি পেরাবো দাবল থেকে, ওপারে যাব, একটা ফেরি আসছে, এই ফেরিতে আবার আমরা উঠবো। এই নদীটা হচ্ছে জয়গড় নদী। আমরা এখন দাঁড়িয়ে আছি তাওসাল জেটিতে, আর নদী পেরিয়ে ওপারে গিয়ে পড়বো আমরা জয়গড় জেটিতে। অবশেষে অনেক প্রতীক্ষার পর ভেসেল আসলো, আমরা আস্তে আস্তে গাড়ি নিয়ে উঠি এবার। এই গাছগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ, এর তলায় শ্বাসমূল বেরিয়ে আছে। সুমিত উঠলো, এবার আমি উঠলাম।
এই হয়ে গেল। এখন আমাদের 15 মিনিট ওয়েট করতে হবে, তারপর ছাড়বে। যা রোদ হয়েছে তাতে এখন আর ওই ইয়ে লাগিয়ে ইনস্টার স্টিক লাগিয়ে তারপর করা ভিডিও করা আর ভাল লাগছে না। প্রচণ্ড গরম লাগছে। এই হচ্ছে ইঞ্জিন ঘর। আমরা ওপরে উঠে এসেছি, ওপরের ফ্লোরটাতে আছি। নিচেও একটু বসার জায়গা আছে, ওপরটা অনেক বেশি খোলামেলা। আর ওই যে আমাদের বাইক দুটো দাঁড়িয়ে আছে, ওই যে এই যে বাপি বসে আছে। আমার হেলমেটটা কোথায়? বাইক পার্ক করে দেওয়ার পর দেখি হঠাৎ এই দুই ভদ্রলোক এসে আমাদের বাইকের সাথে একটু ছবি তুলবার অনুমতি চাইলেন। তো ছবি তোলা হয়ে যাওয়ার পর এদের সঙ্গে বেশ আলাপ পরিচয় জমে উঠলো। এর সঙ্গে লোকাল মানুষের সঙ্গে এরা কোলাপুর ডিস্ট্রিক্টের আলাপ হয়ে গেল। সানিপ সুজিত, নট সুমিত, সুজিত, সরফরাজ। আচ্ছা, এরা তিনজন মানে মিট করলেন। পুরো আমরা ওয়াটার সেভিংসের এই ব্যাপারটা এদেরকে বললাম, খুব অ্যাপ্রিসিয়েট করলেন। এখন এদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি। রোদ লাগছে কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লাগছে। ऐसे ही सडनली हम लोग एक फेरी बोट से सफ़र कर रहे थे कोकन के अंदर, तो ये हमारे भाई साहब मिले जो सुमित जी है, जो वेस्ट बंगाल से। इनकी एक्टिविटी देख के मन खुश हो गया कि हर एक भारतीय ने ये करना बहुत ज़रूरी है और हमारे देश को वाटर पोल्यूशन से बचाना बहुत ज़रूरी है। प्लीज़ शेयर द मैसेज विद ऑल ताकि इनका हौसला बढ़ सके और हर एक भारतीय का ये हक है, अधिकार है और करना बहुत ज़रूरी है जो ये एक्टिविटी कर रहे हैं। ততক্ষণে আমাদের নৌযান অপর পারের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে। এগুলো এটা এই যে লেখা অ্যাডাল্ট, আর এটা লেখা হচ্ছে চাইল্ড ওভার 0 to 32 কেজি। পৌঁছে গেছি জয়গড় জেটিতে। এবার নামতে হবে। এখান থেকে রাস্তা আবার একটু গোলমেলে আছে। অ্যাকচুয়ালি আমরা গণপতি ফুলে যাব, তবে তার আগে জয়গড় ফোর্টটা একটু ঘুরে যাব। তো এই জয়গড় জেটি থেকে প্রথমে খানিকটা দূর যাওয়ার পরে বাঁ দিকে গেলে হচ্ছে গণপতি ফুলে, কিন্তু আমরা একটু ডি রুট করে ডান দিকে জয়গড় ফোর্টের দিকে আগে যাব, সেটা দেখে নিয়ে তারপর গণপতি ফুলের দিকে যাব। কাছাকাছি চলে এসেছি। তার প্রথম প্রমাণ হলো একটা স্তম্ভ আছে, এটা কিন্তু ফোর্ট এখনো দেখতে পাচ্ছি না। কেল্লা এসে পৌঁছে গেছি জয়গড় ফোর্টে, কিন্তু এখানে ভিডিওগ্রাফি করা বারণ। তবে আমরা বিশেষ অনুমতি সাপেক্ষে ভিডিও করবার ব্যবস্থা করতে পেরেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সেই সমস্ত ফুটেজই নষ্ট হয়ে গেছে। বাপির হেলমেট ক্যামেরাতে যতটুকু ফুটেজ ধরা পড়েছিল আর আমার মোবাইলের একটু ফুটেজ, এই দিয়ে চলুন আপনাদের জয়গড় ফোর্ট ঘুরিয়ে দেখাই। এখানকার মেন গেটটি গৌমুখী শৈলীর। এই শৈলীতে নির্মিত গেটগুলো মহারাষ্ট্রের দুর্গের ক্ষেত্রে একটি কমন ব্যাপার। এটাকে না অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট কোণ থেকে না দেখলে বোঝাই যায় না যে এখানে কোনো গেট আছে। তো এই জাতীয় ফটক বানানো হতো আর কি, যাতে শত্রুকে সহজে বোকা বানানো যায়। এখন একেবারেই ভাঙাচোরা অবস্থা, কিন্তু এই দুর্গের একটা বিশেষ সমৃদ্ধশালী ইতিহাস রয়েছে। এই দুর্গের অপর নাম জয়ের দুর্গ। 13 একর অঞ্চল জুড়ে বিস্তৃত এই দুর্গটি নির্মিত হয়েছিল 16 শতকে। একটি মত বলে যে বিজাপুরের সুলতানরা এটা নির্মাণ করেছিলেন। আবার আরেকটি মত হলো যে 13 শতকে শিলাহার রাজা ভোজ এটি নির্মাণ করেছিলেন। তবে পরবর্তীকালে এখানে শিবাজির আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার পর বালাজি বিশ্বনাথ দ্বারা এটা নিয়ন্ত্রিত হয়। তারপর 1713 খ্রিস্টাব্দে কানোজি আংরের নিয়ন্ত্রণে এটি আসে, যিনি আর কি মারাঠাদের প্রথম নেভাল চিফ ছিলেন। এই দুর্গের ভেতরে কানোজি আংরের একটি প্রাসাদও একসময় ছিল, এখনও তার একটু অবশেষ রয়ে গেছে। আর দুটো মিষ্টি জলের কুয়ো ছিল, একটা 70 ফুট গভীর, একটা 100 ফুট গভীর।
আর এখনও টিকে রয়েছে একটা গণেশ মন্দির, একটা হনুমানের মন্দির। এখানে এই দুর্গটার নির্মাণের ইতিহাস সম্পর্কে একটা বেশ গল্প প্রচলিত আছে। সেটা হলো যে দুর্গটি নির্মাণের সময় দুর্গের বিভিন্ন অংশ বারবার ভেঙে পড়ছিল। এ থেকে বিশ্বাস জন্মায় যে দেবতা বলি চাইছেন। তো তখন জৈবা মালহার নামে এক যুবক, তিনি আত্মত্যাগ করেছিলেন, স্বেচ্ছায় তার জীবন ত্যাগ করেছিলেন এবং তাকে মাটির নিচে সমাধিস্থ করা হয় এবং তারপরেই নাকি দুর্গ নির্মাণ সম্পন্ন হয়। তো তার এই আত্মত্যাগকে স্বীকৃতি দিতে এবং তার প্রতি সম্মান জানানোর জন্য এই দুর্গের নাম রাখা হয় জয়গড়। এই যে ঘরটি দেখছেন, এটিকে বলা হয় কিলেকার বাবার সমাধি। মানে এখানে ওই কিলেকার বাবা বলতে আর কি কেল্লার বাবা, অর্থাৎ ওই জৈবা মালহারকে আর কি বলা হচ্ছে, তারই এখানে সমাধি রয়েছে। এখানে জয়গড় ফোর্টে আরেকটা ভালো ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে আমাদের পাথর প্রতিমার দুই দাদাকে পেয়ে গেছি। কি নাম দাদা? বিজন করে নেই। আচ্ছা, আপনার? বিক্রম দাস। আচ্ছা, আর এই উনি ইউপির? সোহনলাল। সোহনলাল। আচ্ছা, ইউপি কোথায়? রায়বরেলি। তো এরা ওই একটা জাহাজ কোম্পানিতে করেন। এরা বার্জ নিয়ে মুম্বাই থেকে এখানে এসছেন জলপথে। তো আজকে ছুটির দিন, এরাও ফোর্ট দেখতে এসছে, আমরাও চলে এসছি। দেখা সাক্ষাৎ হলো, একসঙ্গে অনেকদিন পরে বাংলায় কথা হলো। অনেকদিন না, দিন তিনেক। আর মোটামুটি তো কাছেরই, 100 কিলোমিটার হবে হয়তো না আমাদের ডিস্টেন্স, আমাদের বাড়ি আপনাদের বাড়ি রাফলি 100 কিলোমিটার হবে। ভালো লাগছে বেশ। দল সব একই গ্রুপের, এক জায়গায় বাড়ি। আচ্ছা, এই দাদা আমার ছবি তুলে দিয়েছে, তখন অবশ্য হিন্দিতে কথা হয়েছিল। আসলে জানতাম না বাঙালি। জয়গড় দুর্গ থেকে গণপতিপুলে প্রায় 22-23 কিলোমিটার মতন। তো আমরা জয়গড় দুর্গ দেখে সেদিকে এগোলাম। এইটাই হচ্ছে বাপির ক্যামেরায় পাওয়া লাস্ট ফুটেজ। আমার ফুটেজ তো সবটাই নষ্ট হয়ে গেছে, এই রাইডিংয়ের ফুটেজ। পুরো সমুদ্রের ধারে চলে এলাম। তো এই পথ দিয়ে আমরা একদমই সমুদ্রের পাড় বরাবর কোঙ্কনের সমুদ্র দেখতে দেখতে প্রায় 7:30-8টা নাগাদ গণপতিপুলেতে এসে উপস্থিত হলাম। তো গণপতিপুলে ভ্রমণ কালকে হবে। আজ তাহলে এই অবধিই থাক। ভালো থাকবেন সবাই।